অধিকাংশ হলো অমুক দল তমুক দলের মুরব্বী, ইসলামিক দল। বেশিরভাগ মুরব্বী, আল্লাহ মাফ করুক, আমাদের দেশে হালত বলি, বেশিরভাগ হলো দালাল আর বাটপার। বেশিরভাগ। ভাই আমি না বলে পারতেছি না, কষ্টের কথাগুলো একটু বলেই ফেলি আজকে। আমাকে যেদিন গ্রেফতার করা হয়, হেফাজতের একটা মিটিং হচ্ছে। নুরুল ইসলাম জিহাদি সাহেব রহমাতুল্লাহ আলী, সাবেক হেফাজতের আপনার মহাসচিব, ওনার মাদ্রাসা তালতলা, খিলগাঁও তালতলা মাদ্রাসায় একটা মিটিং হইতেছে হেফাজতের। মানে আসিফ আদনান ভাই, আব্দুল্লাহ বিন নুরুল ইসলাম, ইলিয়াস ভাই, আপনাদের সবাইকে একটু আমি আমার দিকে করতেছি, কথা শোনা যাচ্ছে কিনা। মানে এটা একেবারে খুবই সেন্সিটিভ, এবং আমি এই কথাটা কখনো বলি নাই, আজকে বলতেছি। আমি কলিজা ফাইটা গেছিল ওই দিন এই কথা শুই না। আমি তখন গ্রেফতার অবস্থায় আছি। তো ওখানে নুরুল ইসলাম জিহাদি সাহেব আছেন, আমার উস্তাদ মুফতি মনির হোসেন কাসিমি সাহেব হুজুর আছেন, আরো অনেক আলেম উলামা সেখানে ছিলেন। তো আমি যখন গ্রেফতার হয়েছি, ওই খবরটার সাথে সাথে ওই মজমায় পৌঁছাইছি। ওই মজমাই যারা এখানে ছিলেন, হেফাজতের মহাসচিব, হেফাজতের অর্থ সম্পাদক আমার উস্তাদ মুফতি মনির হোসেন কাসিমি দামাত বারকাতুহুম, বারিদারা মাদ্রাসার মুতামি, এরপরে আরেকজন ছিলেন। তো এখানে হেফাজতের একজন নেতা, নাইবে আমির, মানে নামটা বলতে চাচ্ছি না, উনি সরাসরি বলতেছে, হ্যাঁ বেশি বাইরে গেছিল পোলাটা, বেশি লাফালাফি করে, হয়েছে না এখন? মানে ঠিক এই কথাটা বলছে। এবং একাধিক সাক্ষ্য প্রমাণ, আমি ওই মসজিদে থাকা একাধিক সাক্ষীর মুখে এই কথাটা শুনছি। কোথায় শুনছি? যখন আলেম ওলামারা গ্রেফতার হয়ে আমার সাথে সাক্ষাৎ হয়েছে, ওই সময় শুনে ফেলছি। এবং তখন আলহামদুলিল্লাহ উস্তাদ ছাত্রের ভালোবাসা সেটাই। মুফতি মনির হোসেন কাসিমি সাহেব ওনাকে থামাই দিছিলেন, ওই লোকটাকে থামাই দিছিলেন, হেফাজতের ওই নাইবে আমিরকে, যে আপনি এটা কি বলেন? সে ছোট মানুষ, শাসন করলে বিচার করলে আমরা করব, যা বলার আমরা বলবো। তখন মুফতি মনির হোসেন কাসিমি সাহেব হুজুর হেফাজতের মহাসচিবকে বললেন যে আপনি একটু গাজীপুর, যেহেতু রফিক কায়না রাখছে, গাজীপুর কোর্টে আমাদের হেফাজতের নেতাকর্মীদেরকে একটু পাঠান। ভাই আল্লাহর কি কুদরত, যেই নাইবে আমির আমাকে এই কথাটা বলছিল, মানে 20 দিন যাইতে পারে নাই, আল্লাহর কুদরতে তিনিও জেলখানায়, মানে তারেও ধরছে। পরবর্তীতে আমি ওনাকে দেখে দেখে হাসতাম, আর যারা সেখানে মজলিসে ছিল তাদেরকে বলতাম, দেখেন আল্লাহর ফাইসালাটা। উনি গোয়েন্দা সংস্থার সাথে ডিল করে চলতো, উনি তাদের সাথে মানে খুব ভালো সম্পর্ক রাখতো, এনএসআই বা বিভিন্ন সংস্থার সাথে। হ্যাঁ, আর আমাদেরকে দেখতে পারতো না, আমরা যারা সরকার বিরোধী আন্দোলন করতাম, কথা বলতাম, তাদেরকে দেখতে পারতো না। বিশেষ একটা কারণ আছে, আল্লাহ মাফ করুক, আমি ছোট মানুষ, অযোগ্য মানুষ। অনেক বড় যোগ্য আলেম বা অনেক বড় শাইখুল হাদিস বা অনেক বড় কোনো বিশারদ না, কিন্তু আমি ছোট মানুষ হওয়ার পরেও আমাকে দেশের এত মানুষ ভালোবাসে, এত মানুষ আমার প্রোগ্রামে আসে, এইগুলো অনেকের কাছে এটা একটা ভাই বাস্তবতা বলি, আল্লাহ মাফ করুক, এটা অনেকের কাছে একটা হিংসার কারণ। মানে অনেক হুজুরদের দেখছি আমি বক্তব্যে গেলে, ভাই আমি তো কাউকে বলি না, শুধু তারা জজবা দেখায় লাপায় উঠে কিংবা স্লোগান ধরে। তো ওই হিংসুক যেই হুজুর কয়েকটা আছে, এরা দেখা যায় খুব রাগান্বিত হয়। তো এই লোকগুলোর মধ্যে একজন ছিলেন এই নাইবে আমির। তো ভাই কথাটা আমি বলতাম না, যে ওই লোকগুলো আমাকে গ্রেফতার করার পর খুশি হয়েছে এক দুইজন, যে কি বেশি বাড়াবাড়ি করে, পোলাটা বেশি লাফালাফি করে। পরবর্তীতে আমাকে কারাগারে গিয়ে বলতেছে যে হ্যাঁ আপনি, তুমি কসুর প্রধানমন্ত্রী বললা, এটা কি যায় একজন প্রধানমন্ত্রীর সাথে? আমার গিয়া মানে বাইরে তো দালালি করছেই, এরপরে আমাকে ধরছে, খুশি হয়েছে, জেলখানায় গিয়ে আমার প্রশ্ন করতেছে, হ্যাঁ তুমি কসুর প্রধানমন্ত্রী বললা, এটা কি যায় একজন প্রধানমন্ত্রী? আমি বলছি, আমি আল্লাহ মাফ করুক, আমি সরাসরি যেটা বলছি ওনাদেরকে এটাই বলি। আমি বলছি, আমি কি আপনারা বলছি কসুর প্রধানমন্ত্রী? কয় না। আমি কাকে বলছি? এই শেখ হাসিনাকে বলছি, যে আলেমদেরকে জেলখানায় দিতেছে, যে আলেমদেরকে মারতেছে, যে হেফাজতে শাপলা চত্বরে অগণিত ছাত্রদেরকে হত্যা করছে, যে বুটবিহীন নিশিরাতের বুটে নির্বাচিত হয়েছে, তারে কসুর প্রধানমন্ত্রী বললে আপনার গায়ে লাগে কেন? আমার কিন্তু ভাই এই জন্য মানে এই তথাকথিত মুরব্বী গুলো আমার দেখতে পারে না। মানে আমি এই যে চটাং চটাং একেবারে মুখের উপর কথা বলে ফেলি, তো দালালি বাটপারি আমার সামনে চলে না। তো মানে সব তো মানে আল্লাহ মাফ করুক, অধিকাংশ হলো অমুক দল তমুক দলের মুরব্বী, ইসলামিক দল। বেশিরভাগ মুরব্বী, আল্লাহ মাফ করুক, আমাদের দেশে হালত বলি, বেশিরভাগ হলো দালাল আর বাটপার। বেশিরভাগ মানে আকসার, মানে অল্প সংখ্যক মুষ্টিময় মুরব্বী হাতে গোনা আছে, যারা কিনা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, কারোর সাথে আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বীদের কয়েকজন আছে যারা কিনা কখনো আপোষ করেন নাই। এছাড়া বেশিরভাগ মানে এদের নাম বললে লিস্ট অনেক লম্বা হবে। মানে কথাটা অনেকটা এরকম যে লুম যদি বাঁচতে যায় কম্বল তো থাকবে না, লুম যদি বাঁচতে যায় কম্বল তো থাকবে না। এখন হুজুর আপনারে জিজ্ঞেস করি শেষ প্রশ্নটা, সেটা হচ্ছে যে
মানে করণীয় কি? আপনারা আলেমরা যদি এইভাবে ধরেন, আগে আপনি ভাই যেটা আমি বললেন, আপনাদের আসতেছিলাম, ধরার ১০ আমি দিনের আমি মাথায় আসতেছি। তাকে ধরে নিয়ে ইলিয়াস গিয়েছে। ভাই, এখন আজকে আমি আসিফ আসতেছি। আদনানকে মনে করেন ধরল। ধরার পরে আপনাদের মানে এই যে উনার বিরুদ্ধে মামলাটা হলো, এটা নিয়ে যদি আপনারা অ্যাকশনে না যান, কালকে তো আপনাদের বিরুদ্ধেও সেই একই হ্যাঁ, হ্যাঁ, আমার নামে মিডিয়া এপ্লাই আগামী দিনে করবে। আল্লাহ মাফ করুক, আমার নামে মামলা হবে। হুম। আল্লাহ যদি না করে, আল্লাহ না করুন, আসিফ আদনান ভাইকে অ্যারেস্ট করে। আপনি দেখেন একটা খুব একেবারে পয়েন্ট আকারে অ্যারেস্ট করা তো আপনি বউ করে ভাই। অ্যারেস্ট করা তো এইসব স্বপ্ন দেখে লাভ নাই। কিন্তু কথা হলো এই যে মামলার ভিতরে যে নাম এইটা করা, এই যে সেই একই ধরনের ষড়যন্ত্র, মানে এইটার করার পরে যদি নাকি মনে করেন আপনারা চুপ থাকেন, তাহলে তো এইভাবে আপনাদেরকে সবাইকে জড়াইতে থাকবে। এবার কনফার্ম, কনফার্ম। তো ভাই আমি ইলিয়াস ভাই আমি একটু শেষ করি। জি, সেটা হলো জি। আসিফ ভাইয়ের বিষয়টা বলি। আসিফ ভাইয়ের মানে প্রথমত হলো মামলাটা দেওয়ার কারণটা ভাই তো একটা ব্যাখ্যা করছেন, আমি বলি। মানে আসিফ ভাইয়ের মামলা দেওয়ার কারণ এবং আবরার ভাইয়ের মামলা দেওয়ার কারণ একটু ভিন্ন। আসিফ ভাইয়ের মামলা দেওয়ার কারণ হলো আসিফ ভাই এমন কিছু বই লিখছেন, মাশাআল্লাহ, আমি কারাগারে গিয়া আগে পড়ার সুযোগ হয় নাই। হ্যাঁ? তো আমি যেমন ধরেন এই ৩ জনের মধ্যে মিল কি? আমাদের যাদের দেয়া হয়েছে তাদের মধ্যে মিল কি? আমাদের মিল হলো যে হ্যাঁ, আমরা ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করি। সবচেয়ে কট্টর বিরোধী বলতে পারেন আমাদেরকে। এবং আমরা বাংলাদেশের যে সেকুলার প্রগতিশীল যে অংশটা আছে, যারা বাঙালি জাতীয়তাবাদের যে শাহবাগী যে বয়ান আছে সেটাকে প্রচার করে, সেটার বিরোধিতা করি। পাশাপাশি আমরা আমেরিকান বা পাশ্চাত্যের যে অপসংস্কৃতি, জাহেলি সংস্কৃতি, সেটার বিরুদ্ধেও বলি। যেমন মনে করেন এলজিবিটি, ট্রান্সজেন্ডার এই বিষয়গুলোর বিরুদ্ধে বলি। আমরা সবাই মানবাধিকার কমিশনের যে অফিস হচ্ছে এটার বিরুদ্ধে প্রতিবাদ করছি, সবার আগে করছি। অক্টোবরে যখন প্রতিবাদ হয়েছে সবার আগে মনে করেন যারা প্রতিবাদ করছে আমি তাদের মধ্যে ছিলাম। সো এমন একটা বিষয় হতে পারে যে মনে করেন এই পরাশক্তি আমেরিকার মতো পাওয়ার যখন রাষ্ট্রকে এসে বলে যে এই বিষয়ে তোমাদের একটু মনোযোগ দেওয়া দরকার, তো ওই কথাই তো পুরা রাষ্ট্রযন্ত্রের ভেতরে অ্যাম্পলিফাইড হয়। তো আমেরিকাই কথা বলছে, আমেরিকাকে খুশি করতে হবে, ওই জায়গা থেকে মনে করেন কেউ আচ্ছা মামলার মধ্যে নাম ঢুকায় দাও, এই জিনিসও হইতে পারে, আল্লাহ ভালো জানে। বাকি এই জিনিসটা যদি একবার এস্টাবলিশড হয়ে যায়, আজকে এটা আসিফ আদনান হইতে পারে, রেজাউল করিম আবরার হইতে পারে, এটা পরবর্তী থেকে অন্যজন হবে। আর ওলামায়ে কেরামের ব্যাপারে যেটা, ওলামায়ে কেরাম আমাদের মাথার তাজ। আম আসলে গত ১৭ বছরের মধ্যে যেই দমন পীড়ন নির্যাতন পুরা দেশের মধ্যে চলছে, পুরা দেশেও আসলে কয়জন কথা বলতে পারছে? সেকুলারদের মধ্যে এই যে বুদ্ধিজীবী যারা ছিল, এত বড় বড় একাডেমিক টকশোতে গিয়ে এত কথা বলে, তারা কি করছে? তারা বরং আওয়ামী লীগের এই দমন পীড়ন, আয়নাঘর সবকিছুর পক্ষে বক্তব্য এই করছেন। সো ওলামায়ে কেরাম সামাজিকভাবেও তাদের কিছু দুর্বলতা রয়ে গেছে। পাশাপাশি মনে করেন গতানুগতিক রাজনীতির জায়গাটা এমন যে এখানে যারা যান তাদের নানা ধরনের মানে কি বলা যায়, মানে মাজুরিয়াত চলে আসে, মানে তাদের জন্য নানা ধরনের অবস্টাকলস কাজ করে, কনস্ট্রেন্টস কাজ করে, এটা হয়তো বা তাদের জন্য আছে। বাকি কথা হলো যে এখন যে সমস্যা এটা শুধুমাত্র ইসলামপন্থীদের সমস্যা না, আলেমদের সমস্যা না। আমি মনে করি এটা ওভারঅল আমাদের পুরো দেশের জন্য খুব খারাপ একটা ব্যাপার। দেখেন আওয়ামী লীগের যে অলিগার্ড ছিল, আওয়ামী লীগের যে বড় বড় হাজার হাজার কোটি টাকা যারা দিছে, যারা জুলাই গণহত্যা চলার সময় বলছে যে প্রথমত শেখ হাসিনাকে চাই, মৃত্যুর পর শেখ হাসিনাকে চাই, মৃত্যুর পর শেখ হাসিনার সাথে আছে, এই টাইপের কথাবার্তা যারা বলছে তাদের কাউকে ধরা হয় নাই। যে বড় বড় অফিসার গুলা ছিল বিভিন্ন বাহিনীতে, প্রশাসনে, এদের কয়জনকে বিচারের আওতায় আনা হয়েছে? গুম খুন নির্যাতন আয়নাঘর যা কিছু হয়েছে এগুলোর জন্য কাদেরকে আসলে বিচারের আওতায় আনা হয়েছে? বলার মতো তেমন কিছুই আসলে হয় নাই। মনে করেন আপনাকে দেখাইতেছে বিপ্লব, আপনি বেসিক কোনো সংস্কার আসলে করতে পারেন নাই। এবং এই কারণে আগের যে ক্যারেক্টারটা ছিল ওই ক্যারেক্টারটা ফিরে আসতেছে। এবং টু দ্য এক্সটেন্ট, এটা ইরাজ ভাই আপনি আমার চেয়ে আরো ভালো জানেন এই ব্যাপারে, আপনি অনেক বেশি সোচ্চার, যে আওয়ামী লীগের যে বিচার হওয়ার কথা, আওয়ামী লীগের লোকজন যে নেওয়ার কথা, সেটাও তো হয় নাই। আপনারা জেলের কথা বলতেছেন, জেলে তো এখানে মনে করেন অনেকেই মাধ্যমে ছিলেন, আমি ছিলাম। জেলে তো আওয়ামী লীগের নেতারা ডিভিশন নিয়ে আছে, তারা আরাম আয়েশের মধ্যে সেখানে আছে। এটা হলো বাস্তবতা। এবং গোপালগঞ্জে তারা কি করছে আপনারা দেখছেন। এগুলা কিন্তু আলটিমেটলি থামানো হইতেছে না, এগুলার ব্যাপারে কোনো কিছু নেওয়া হচ্ছে না, বরং রাষ্ট্র আগের চরিত্রে ফেরত যাচ্ছে এবং এসে প্রথমে সবসময় ইসলামপন্থীদেরই ধরবে, কারণ তাদেরকে ধরা সোজা। কিন্তু আলটিমেটলি ইসলামপন্থীদের জবাই করার পর এই ছুরিটা গিয়ে বাকি সবার উপরে চলবে।